এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার নমস্কার, আপ কি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমাদের মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের বদনাম হয়েছে। কেউ বলেছে যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা নেপোটিজম করে, কেউ বলেছে এখানে ড্রাগ অ্যাডিকশন আছে, কেউ বলেছে যে এখানে রং নিয়ে, কখনো ধর্ম নিয়ে। কিন্তু এই অন্ধকারে এমন এক প্রদীপ ছিল যেটা জল জল করছিল। এই বদনামের যুগে এমন এক ব্যক্তি আছেন, এমন এক ফিল্ম স্টার আছেন যাকে লোকেরা অনেক ভালোবেসেছেন, নিজেদের বন্ধু ভেবেছেন। অনেক জায়গায় তো ওনার মন্দিরও তৈরি করা হয়েছে। কিন্তু যখন লোকপ্রিয়তা বাড়ে, খ্যাতি হয়, তখন অভিযোগও আসে, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাই প্লিজ ওয়েলকাম রিয়েল লাইফ হিরো সোনু সুদ। এই করতালি বাজতে থাকুক। আমি আমন্ত্রণ জানাচ্ছি আপকে আদালতের এই বিশেষ শোতে আজকের আমাদের বিচারক, রাজ্যসভার সদস্য, জনপ্রিয় ফিল্যান্থ্রপিস্ট বিক্রমজিৎ সিং সাহানি। আর মোকদ্দমা শুরু করার আগে, অভিযোগ আর প্রশ্নবান পর্ব শুরু করার আগে আজকের বিচারক বিক্রমজিৎ সিং সাহানির অনুমতি চাইব আজকের মামলা শুরু করতে। অনুমতি দিলাম। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপ কি আদালতে। প্রথম অভিযোগ সোনু সুদের ওপর। আমি কিন্তু বেশ নার্ভাস। আপ কি আদালতে ফিল্ম স্টার সোনু সুদের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি নিজের মর্জি মতনই কাজ করেন। সোনু, এটা কি সত্যি যে আপনার বাবা আপনাকে দোকানে জামা কাপড় মাপার কাজ দিয়েছিলেন, আর আপনি দোকানটা ছেড়ে নাগপুর চলে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং করার জন্য নিজের ইচ্ছা? আমার বাবা মা সবসময় আমাকে বলতেন যে পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য আমি ওই নাগপুর গিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং করার জন্য। কিন্তু আমি এটা ভাবিনি যে অভিনেতা হয়ে যাব, এটাই ভেবেছিলাম যে ফেরত আসবো, দোকানে বসবো বা অন্য কিছু ব্যবসায় মন দেবো। আপনি ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিলেন? হ্যাঁ। আর আপনি বিনা টিকিটে মুম্বাই পৌঁছে যান? আনরিজার্ভ টিকিটে গিয়েছিলাম, টিকিট নিয়েছিলাম কিন্তু রিজার্ভেশন ছিল না, শুধু বসে একটা কোনার সিটে বসে অ্যাডজাস্ট করতে করতে মুম্বাই পৌঁছে যাই। টিটি ধরেছিল কি? টিটি তো একটু একটু টাকা খাইয়ে বসে গিয়েছিলাম এক কোনায়। আর যখন মুম্বাই পৌঁছন সেখানেও আপনি চৌকিদারকে টাকা পয়সা খাইয়ে স্টুডিওর ভেতরে ঢুকে পড়েন? স্যার, ফিল্ম সিটিতে যেতেই আমাকে কেউ একজন বলল যে এরকম ভাবে ভেতরে ঢুকতে দেবে না। আমার মনে হলো যে হয়তো দেখে মনে হবে আমি অ্যাক্টরের মতন, এন্ট্রি দিয়ে দেবে। কিন্তু ওখানেও ফিল্ম সিটিতে আটকে দিল, বললো যে শুটিং না থাকলে যাওয়ার অনুমতি নেই। তাই আমি ওখানে 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর কাউকে 200-400 দিয়ে তারপর আমি ভেতরে যাই। আর স্যার, যখন আমি সেটে যাই আমার মনে হলো মানে শুটিং অনেকগুলো হচ্ছিল, আমার মনে হলো যে আমি দাঁড়িয়ে থাকবো আর কোনো না কোনো ডিরেক্টর আমাকে দেখবে আর একে অভিনেতার মতো দেখতে, একে কাজ দেওয়াই যাক। কিন্তু সেরকম কিছুই হয়নি। সারাদিন ধরে ঘুরছিলাম ফিল্ম সিটিতে আর তারপর বাড়ি ফিরি। তখন প্রথমবার বুঝতে পারি যে এই যেমনটা আমি ভাবছিলাম এটা এতটাও সহজ নয়, একটু তো কষ্ট করতেই হবে। আর দেখুন, আমার কাছে আপনার 97-এর একটা ছবি আছে। ওয়াও। ওই ছবিটা দেখে এটা আন্দাজ করতে হবে যে এই ছেলেটা ফিল্মে হিরো হতে পারবে কিনা। এবার বলুন, এটা দেখে আপনি কি ভেবেছিলেন যে আমি হিরো হতে পারি? স্যার, কথায় বলে না যে আশায় পুরো পৃথিবী বেঁচে আছে স্যার, তো সেই আশাতে আমিও পৌঁছে গেলাম। আমার মনে হয় যে এই ছবিটা দেখে অনেকেই স্বপ্ন দেখবে। আর ফিল্মে গেলেন সেটাও তামিলে, তেলেগুতে। হ্যাঁ স্যার, আমি বলা হয় বেগার্স আর নট দ্য চুজার্স, কিছুই জানতাম না। আর আমার মনে পড়ছে যে একটা ফিল্মের অফার আমার কাছে এসেছিল, একটা ভিলেনের রোল। আমি ভাবলাম যে ভিলেনের অফার করছে, এনার তো কোনো ভিশনই নেই, ডিরেক্টর কিছুই জানে না, ছেলেটা হিরো হতে এসেছে, তুমি ওকে ভিলেন বানিয়ে ফেলছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চেয়েছিলাম। আর তারপর আমি চেন্নাই থেকে প্রথম ফিল্ম করি তামিলে, আর সেই ফিল্মটা হিট করে। তাই ওখান থেকে তারপর নেগেটিভ রোলস খুব অ্যাপ্রিসিয়েট করা শুরু হয়। তারপর তামিল, তেলেগু, কান্নাডা ভাষাতেও ফিল্ম হয়। কথা যে
রোল দেওয়ার সময় উনি আপনার অভিনয় দেখেননি? না স্যার, আমার উনি প্রথম যে লুকটা ছিল উনি দেখলেন যে লম্বা চড়া আছে, চলো একটা দেওয়া যাক, রোল দেওয়া হোক। তারপর অভিনয় করতে করতে শিখে গিয়েছিলাম, একটু আধটু পারতাম, কিন্তু প্রথমটা লুকের জন্যই পেয়েছিলাম প্রথম রোল। আপনার বন্ধু বলেছিলেন যে সাউথের ফিল্ম এই জন্য করা শুরু করেছিলেন কারণ যে মেয়েটাকে আপনি ভালোবেসেছিলেন কলেজে সে তেলুগু ছিল। সেটা স্যার ভাই ওটা অ্যাক্সিডেন্টাল, কাজ করে ফেলেছিলাম প্রথমে। তখন যখন সোনালির সঙ্গে পরিচয় হয়, ও তেলেগু ছিল, তখন ভাবিনি ফিল্মি কাজ করব, কিন্তু বলা হয় ভাগ্য আপনাকে সেখানেই ফিরিয়ে নিয়ে আসে যেখানে আপনি বিলং করেন। আর তারপর সাউথের ফিল্ম শুরু হয়, আর আমার মনে হয় যে পাঞ্জাবিদের থেকে সাউথ ইন্ডিয়ানরা আমার ফিল্ম থেকে বেশি খুশি হয়েছিল। আর যখন আমি পাঞ্জাব যেতাম আর লোকজনদের বলতাম, আমার মা বলতো ও সাউথে সিনেমা করছে, পাঞ্জাবিরা বলতো যে ছেলে সিনেমা করছে অথচ টিভিতে তো দেখা যায় না কখনো। তাই আই থিঙ্ক আস্তে আস্তে আমাকে দেখানো শুরু করলো, আর লোকেরা মনে করলো যে হ্যাঁ ও শুধু টাইম পাস করছে না মুম্বাইতে। যখন ফিল্ম বেরোলো হ্যাঁ, তখন গ্রামের লোকজন, পরিবারের লোকজন তো ভেবেছিল যে ছেলেটা হিরো হবে, রাইট, কিন্তু আপনি হয়ে গেলেন খলনায়ক, একদম ভিলেন। ঠিক। মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। স্যার আগে যে অভিনব কাশ্যপ যে আমাদের ডিরেক্টর ছিলেন, তিনি মণিরত্নমের ইউভাতে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তখন উনি আমাকে হিরোর চরিত্রের জন্য বেছেছিলেন। প্রথমে আমি একজন কারাপ্ট পুলিশ অফিসারের চরিত্র করব, সেই সময় দবং লেখা হচ্ছিল। তখন যখন আমাকে ছেদি সিং এর চরিত্রটা দেওয়া হলো, সলমান চুলবুল পান্ডের রোলটা নিয়ে নেয় আর আমাকে ছেদি সিং এর রোলটা দেয়, আমি বলেছিলাম ভাই আমি এটা করবো না। উনি বললেন আরে না তুই এটা কর, এটা খুবই ভালো একটা রোল। তারপর আমি বললাম এটাকে একটু লিখি, আমি এর সংলাপগুলো একটুখানি ঠিক করি, একটু লেখার শখ ছিলই। তারপর আমি 2-3 দিনে পুরো স্ক্রিপ্টটা লিখলাম, কিছু ডায়লগ লিখলাম, তারপর শোনালাম, বললাম যদি এটা ঠিক থাকে তাহলে করতে পারি। দেন স্যার তুই আয়, কাজটা কর, এভাবেই দবং হয়ে গেল। আপনি ছেদি সিং এর ডায়লগ নিজেই লিখেছিলেন? আমিই লিখেছিলাম স্যার, অনেক ডায়লগ লিখেছিলাম। আমি বড় সিনেমায় নিজের ডায়লগগুলো লিখি, কিন্তু আমি ক্রেডিট নিই না। অনেক হিট ডায়লগগুলো আমারই লেখা। তো আমাকে সলমান নিয়ে যায় আর বলে চল আমার সঙ্গে ইউনো খাবার খেতে যাই, আর ওখানে আমরা ওয়াইয়ে শুটিং করছিলাম। তো সলমান আমাকে বলল তুই অনেক লম্বা, তুই গাড়িতে কমফোর্টেবল তো? আমি বললাম আসলে কি সলমান, কানুন কে হাত আর সোনু সুদ কে লাত দুটোই কিন্তু খুব লম্বা ভাই। তখন ও বললো ডায়লগটা তো খুব ভালো, চলো একটা সিনেমাতে ইউজ করা যাক। তারপর আমরা পরের দিন ওই ডায়লগটা ইউজ করলাম যে কানুন কে হাত আর ছেদি সিং কে লাত দোনো বহুত লম্বি হ্যাঁ ভাইয়া। আর এইভাবেই লাইনটা তৈরি হয়ে গেল। আর ওই সিনেমার সব থেকে বিখ্যাত ডায়লগটা তো সলমানের ছিল, যে ছেদ করেঙ্গে। সেটা আমার মনে পড়ছে, আমাদের প্রথম দিনের শুটিং ছিল, লেখার শক্ত আমার ছিলই, আমি অভিনবের সঙ্গে বসে পড়তাম, আর তার মধ্যেই এটা ঢোকালাম যে হাম তুম ইতনে ছেদ করেঙ্গে কি কনফিউজড হয়ে যাওগে সাস। সেখানেও আমি আমার কলমের জাদু দেখিয়েছিলাম স্যার। তাই স্যার লেখার তো আমার শখ আছেই, লিখিয়ে নিলে আমি লিখে দিই স্যার। খলনায়কের চরিত্রে যখন আপনি হিট হলেন, হ্যাঁ, তখন আপনি ভাবলেন যে রিয়েল লাইফে হিরো হওয়া যাক। আমি যখন মুম্বাইতে আসলাম তখন খুব চেয়েছিলাম যে ভালো চরিত্রে অভিনয় করব, ভালো সিনেমার অংশ হব। কোনটা 100 কোটির ব্যবসা করবে, কোনটা 500 কোটির, আমি ভেবেছিলাম ওটাই হচ্ছে জীবন। আর যখন কোভিড এলো আর যখন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হলো, তখন আমি প্রথমবার বুঝতে পারলাম যে জীবনের যেই সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা, সেটা তো আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি, যেটার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিলাম, আর সেটা ওপরওয়ালা ডিরেকশন দিচ্ছিল। আর আজকেও সেই সিনেমা চলছে, আমি চাইবো যে শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই সিনেমাটা চলতে থাকুক, আর এভাবেই ওপরওয়ালা আমাকে দিয়ে কাজ করাতে থাকুক, আর আমি যুক্ত থাকি। কিন্তু শোনো, আপনি এই রূপে চলে এসেছেন সেই চক্করে সিনেমার যে চরিত্র ছিল সেটা চলে গেল। আমি শুনেছিলাম চিরঞ্জীবী আপনাকে সিনেমাতে মারতে বারণ করেছে, উনি বলেছেন একে যদি মারি পাবলিক আমাকে মারবে। ঠিক বলেছেন, মারপিট চলছিল। অ্যাকচুয়ালি স্যার দুটো পর্যায় ছিল। আসলে কোভিড শুরু হওয়ার আগে অর্ধেকটা সিনেমা হয়েছিল, এরকম 2-3টে সিনেমা ছিল। আর যখন কোভিডের সময় শুটিং বন্ধ হয়ে গিয়েছিল আর আবার শুরু হলো, তখন ইমেজ পাল্টে গিয়েছিল। আর তারপর আমাদের অ্যাকশন ডিরেক্টর আর অ্যাক্টররা একসঙ্গে বললো যে না, ওকে মারা যাবে না, ওকে মারলে লাথিঝাঁটা খেতে হবে। তাই অনেক কিছুই রিশুট হলো, অনেক কিছু আবার রি-এডিট হলো। সাউথে লোকজনদের ইমোশন একটু বেশি থাকে, ওরা বললো যে এসব চলবে না, যদি একে কোনো গালাগালি দেওয়া হয় বা কলার ধরার চেষ্টা করা হয় তাহলে লোকজন পছন্দ করবে না। তাই আবার আমরা কিছুটা রিশুট করেছিলাম। কিন্তু বন্ধু আর বাড়ির লোক বলেনি যে খুব মার খায় ছেলেটা প্রত্যেক সিনেমায়? স্যার আগে তো বলতোই যে ভাই তুই মানে বডি শডি তো তুই ওর থেকে বেটার বানিয়েছিস, কিন্তু মার তুই ওর থেকে বেশি খাস। তাই আমি বলতাম যে আমি তো শেষে গিয়ে মার খাই, কিন্তু পুরো সিনেমাটাতে আমি মেরেই যাই। তাই শেষের দিকে একটু মার খেলে কোনো অসুবিধা নেই স্যার।
কঙ্গনা রানাওয়াতের ফিল্মটার জন্য আপনি অনেক পরিশ্রম করেছিলেন, কুস্তির জন্য বডি বানিয়েছিলেন। হ্যাঁ। যখন সিনেমাটা বেরোলো তখন রোল কেটে দেওয়া হয়েছিল। স্যার ওটাতে স্যার কঙ্গনা হলো আমার বন্ধু। আমি যখন আমি সিনেমাটা করেছিলাম, ক্রিস ডিরেক্টর ছিল ওটার, আর শুটিং পুরো শেষ হয়ে গিয়েছিল। তারপর কঙ্গনা যখন আমাকে বলল যে আমি চাইছি যে ওই সিনেমাটা আবার আমি ডিরেক্ট করতে, তখন আমি বললাম যে আমি দেখতে চাই যে এই পিকচারে কি রয়েছে। তারপর আমি যখন দেখলাম তখন আমার সিনগুলো দেখতে পেলাম না। তখন আমি বললাম যে ভাই এগুলো তো ঠিক না, আমার বন্ধুত্বও আছে আর আমি করতেও চাই না। আর আমি যদি শ্যুট করি তাহলে যিনি অরিজিনাল ডিরেক্টর তার সঙ্গেই শ্যুট করব। আর যদি তুমি করতে চাও তাহলে আমিও ক্ষমা চেয়ে সরে যাবো সিনেমা থেকে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু কঙ্গনা তো বলেছিলেন যে সোনু সুদের মধ্যে ইগো আছে, আচ্ছা, আর একজন উইমেন ডাইরেক্টরের আন্ডারে কাজ করতে চায় না, তাই জন্য বেরিয়ে গেছেন। আমি স্যার ফারাহ খানের সঙ্গে কাজ করেছিলাম। যখন ও এরকম স্টেটমেন্ট দিয়েছিল তখন ফারাহ খান ভয় পেয়ে বলেছিল, আরে ভাই আমি তো মেয়ে, আমার আবার জেন্ডার চেঞ্জ করো না জানো তুমি। তাই কোনো পার্থক্য, তাই এরকম কিছু না স্যার। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? আমরা আপনাকে হিন্দি সিনেমায় দেখে অভ্যস্ত। আপনি যে আপনার ক্যারিয়ার স্টার্ট করেছেন সেটা তামিল আর তেলেগু সিনেমা দিয়ে করেছেন, আর আপনি নিজে পাঞ্জাবি স্যার। হ্যাঁ। তাই আপনি যদি আপনার কোনো ডায়লগ তামিল তেলেগু সিনেমার আমাদেরকে শোনান তাহলে ভালো লাগবে স্যার। আচ্ছা, Thank you. আমার মনে আছে প্রথম সিনেমা তামিল সিনেমা ছিল, আর সিনেমার নাম ছিল কল্লাড়াগর। তখন উনি আমাকে একটা বড় লম্বা ডায়লগ দিয়েছিলেন, আর কখনো ক্যামেরা ফেস করিনি, নার্ভাসনেস ছিল, নতুন জগৎ, নতুন ভাষা, নতুন লোকজন। তখন আমি পুরো মুখস্থ করে নিয়েছিলাম ওই ডায়লগটা, আর যখন আমি গিয়ে বললাম তখন ডায়লগটা এরকম ছিল कि साक्षात अंदर याने मुग्धन विनायक पेरुमाने करुणोदय कपतना वेरे मनसला नाम वेरे करो देव निंदाए आगदा तो समथिंग लाइक दैट। তখন আমার ডিরেক্টর খুবই খুশি হয়ে গিয়েছিলেন আর বলেছিলেন খুবই ফোকাস ছেলে রে তুই, আর গাড়ি চলতে শুরু করলো। এই তামিল তেলুগু তো ঠিক আছে, হ্যাঁ চাইনিজ সিনেমাও করেছেন আপনি? চাইনিজ করেছি স্যার, চাইনিজ করেছি, আমরাতি সিনেমাও করেছি স্যার। দুটো আলাদা আলাদা ভাষায় আমি সিনেমা করেছি। চায়নাতে তো জ্যাকি চ্যান ডেকেছিলেন, উনি বলেছিলেন যে হঠাৎ একদিন ফোন এলো, আমি তখন পাঞ্জাবে ছিলাম, আর ফোন এলো যে উই আর কলিং ফ্রম জ্যাকি চ্যান প্রোডাকশন অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু ডু দিস ফিল্ম। আর তারপর বুঝতেই পারলাম না চায়নাতে একটা কবে। সিনেমার নাম তো আমার মনে আছে, কুংফু যোগা। হ্যাঁ, কুংফু ইয়োগা। কিন্তু বাকি সিনেমার তো নামও জানা যায়নি কি ছিল। স্যার আমিও সঠিক জানি না। আচ্ছা, চাইনিজে কোনো ডায়লগ মনে আছে কি? স্যার ওই সময় তো আমি ভালো শিখেছিলাম, আমি তো এখানে চাইনিজে দেখা পাই না, আমি তো অনেক কিছু শিখেছিলাম স্যার। জ্যাকি চ্যান যেমন নি হাও এইসব কথা বলতো, কিভাবে কথা বলতেন সেটাও শিখে নিয়েছিলাম। কিন্তু এখন তো 6-7 বছর হয়ে গেছে, সব ভুলে গেছি আবার, এখন অতটা মনে নেই। কিন্তু সত্যি কথা বলতে খুব মজা হয়েছিল ওখানে কাজ করে। আর কেউ প্রশ্ন করতে চান? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি শুনেছিলাম যে আপনার বাঙালি রসগোল্লা খুব পছন্দ, আর বাঙালি রসগোল্লা খাইয়ে আপনাকে দিয়ে যে কেউ যে কোনো কাজ করিয়ে নিতে পারে, অবশ্যই। এটা কি সত্যি? অবশ্যই আমার স্যার রসগোল্লার প্রতি একটা দুর্বলতা আছে। কলেজে থাকাকালীন যখন আমরা র্যাগিং ফ্যাগিং করতাম, আমার সঙ্গে বিহারের বড় বড় ছেলেরা থাকতো, তখন র্যাগিং এতটাই হতো যে তুই কি ফার্স্ট ইয়ারে ঢুকেছিস, একটা কাজ কর, 50টা রসগোল্লা নিয়ে আয়। তারপর রসগোল্লা নিয়ে এসে আমাদের সবার মধ্যে ভাগাভাগি হতো। ওগুলো আজও আছে, কিন্তু আমাদের প্রফেশন আমাদের অ্যালাউ করে না, আর আমরা খেতেও পারি না। তাই স্টিল যদি বলি তাহলে দুর্বলতা আছে, ওটা খাইয়ে কিন্তু লোকেরা উনি জাগরুক বলছেন করে। যে আপনার সিস্টার বলছেন রসগোল্লা খাইয়ে যে কোনো কাজ করাতে পারে, গানও গাইয়ে নিতে পারে। স্যার গান গাইতে বলবেন না, তাহলে লোকেরা আমাকে রসগোল্লা খাওয়ানো বন্ধ করে দেবে আমার গান যদি শুনে। সোনু, আপনার মায়ের লেখা চিঠি আমি দেখেছি। হ্যাঁ মা লিখেছেন, তু উঠে তো রোশন হো যায় क्षमा তেরে লিয়ে। হ্যাঁ, আর আমার মনে হয় সত্যি আপনি আপনার মায়ের জন্য এই क्षमा অন্ধকার আলোকিত করেছেন। কিন্তু যখন অন্ধকার আলোকিত হয় তখন গ্রহণও লাগে, ঠিক। যখন খ্যাতি হয় তখন প্রশ্ন ওঠে, কিছু অভিযোগও আমার কাছে আছে। এবার আচ্ছা। একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পরে আপকি আদালতে সোনু সুদের ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। আমার মায়ের লেখা কিছু লাইন মনে পড়ে যায় যখন আমি ওই প্লেনটাকে দেখলাম। উনি সবসময় বলতেন যে নিজের জীবনের কলমে যখন আপনি প্রার্থনার কালি ভরে দেন, তো আপনার যেটা ভাগ্যে রয়েছে সেটা কাগজে নয়, আকাশে লেখা হয়। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি হলেন সোনু সুদ। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার সোনু সুদের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের পরিবর্তিত ইমেজের সুবিধা নিয়েছেন।
সোনু, আমি শুনেছিলাম আপনার ইমেজ নিয়ে আপনি খুবই চিন্তায় থাকতেন। হ্যাঁ আপনি নিজের নাম বদলাতে চাইতেন, সোনু ভালো লাগতো না। স্যার, আমি যখন এসেছিলাম তখন অনেক লোক জিজ্ঞাসা করেছিল যে তুই যদি অ্যাক্টর হয়েও যাস তাহলে কি বলবে, ও আচ্ছা অ্যাক্টর সোনু, কি সোনু সুদ কোনো অ্যাক্টর হয় নাকি আবার? তাই আমার একটু মনে হয়েছিল ওদের কথাতে যে হ্যাঁ সোনু সুদ অ্যাক্টর, তাই নামটা চেঞ্জ করে দিলে হয়। ওই সময় আরিয়ান, আরিয়ামান এই নামগুলো খুব কিন্তু ফ্যাশনে ছিল। পাঞ্জাবে তো এরকমই তো সব নাম থাকে, টিটু, সুইটি, বিল্লা। স্যার কিন্তু তখন আমি পাঞ্জাব থেকে বেরিয়ে বম্বে চলে এসেছিলাম, তো তাই বম্বের লোকেরা বলেছিল যে ভাই এই সোনু জমবে না কিন্তু খেলা, আলাদা কিছু নাম পাল্টাও। তাই আমি তাড়াতাড়ি বই ফই খুললাম, নাম খুঁজতে শুরু করলাম যে কোনটা ফ্যাশনে চলছে। তখন ওই সময় আরিয়ান, আরিয়ামান এই টাইপের নাম ছিল। এরকম কয়েকটা রেখেও ছিলাম, 1 সপ্তাহ 10 দিন চলেও ছিল সেই নাম, যে হ্যাঁ ভাই আমি আরিয়ান। তারপর নিজের মুখ থেকেই বেরোতো সোনু সুদ, তারপর সোনু সুদ তো চলতে থাকলো। আর তারপর যখন একটু নাম হতে শুরু করলো তখন মনে হলো যে ঠিক আছে, সোনু সুদ যখন এতদূর নিয়ে এসেছে তাহলে আরো এগিয়ে নিয়ে যাবে। তাই আই থিঙ্ক ভালোই হয়েছে। সোনু এত এগিয়ে নিয়ে গেছেন যে এখন লোকেরা নিজেদের বাচ্চার নাম সোনু রাখে। হ্যাঁ, এখানে আমার অনেক লোকেরা রেখেছে। একজন তো ছিল গুপ্তাবাবু ছিলেন বিহারের একজন, উনি তো নিজের বাচ্চার নাম সোনু সুদ রেখেছেন। আমি বললাম গুপ্তা হয়ে সোনু সুদ কিভাবে? বললেন না স্যার, সোনু সুদ গুপ্তা নাম। তাই এখনো দেখা করে এসে আর ভালো লাগে। আই মিন এখন মনে হয় যে মা বাবা ভেবেচিন্তেই নামটা রেখেছিল হয়তো। সোনু, এইসব এই জন্য ভালো লাগে কারণ আপনি লোকেদের জন্য অনেক করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন, শ্রমিকদের বাড়ি পাঠিয়েছেন, স্টুডেন্টদের ফ্লাইটে এনেছেন, লোকেদের অপারেশন করিয়েছেন, এডুকেশন দিয়েছেন। কিন্তু লোকেরা এটাও জিজ্ঞাসা করে যে চাঁদেও তো কলঙ্ক থাকে, এসব কেন করে? আচ্ছা, নিজের ইমেজ ভালো করার জন্য, নিজেকে ভগবান বানানোর জন্য? আমি তো খাবার বিলি করার জন্য বেরিয়েছিলাম, কিছু লোকজনদের খাবার বিলি করলাম, তো তারপর ওই লোকজনদের তারপর বাড়ি পাঠানো শুরু করলাম। তাই লোকজনদের যখন আশা বাড়তে শুরু হলো তখন এমন মনে হলো যে গোটা দেশ চলে এলো। তাই বুঝতেই পারিনি যে কখন ওই লেভেলের হয়ে গেল যে লোকজনদের প্রশ্ন ওঠা শুরু হলো যে হঠাৎ মানে আবার কোথা থেকে উড়ে এলো। লোকে বলতো দেখবে বন্ধ হয়ে যাবে, 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, 15 দিনে বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ 2.5 বছর হয়ে গেছে স্যার। যেটা ওই সময় কোভিডে করতাম, আমার মনে হয় যে তার থেকে বেশি কাজ এখন আমরা করতে পারি। আজ পর্যন্ত যদি আপনি আমার বাড়িতে আসেন, যে কোনো সময় 365 ডেজ যে কোনো সময় আসবেন, 500 থেকে 600 লোক আমার বাড়ির নিচে পার্মানেন্ট থাকে, আমাদের বাড়িতে ঘুমোয়, তা যেখান থেকেই আসুক। সো আমি স্যার এটা বুঝেছি যে এটা এত বছরে এটা বুঝেছি যে আশা আর প্রচেষ্টা এই দুটো পৃথিবীর সব থেকে বড় শব্দ। যদি আপনার ওপর কেউ যদি আশা না করে তাহলে আমার মনে হয় আপনার জীবনটা সম্পূর্ণ নয়। যদি আপনি কারোর জন্য চেষ্টা না করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার ফেমাস হওয়ার কোনো অধিকারই নেই। তাই আমি ওই আশা পূরণের জন্য চেষ্টা অবশ্যই করি, অনেকবার ফেলও করি। এমন নয় যে আমি প্রত্যেকের জীবন পাল্টে দিতে পারবো, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম লোকজনদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করি। একটু একটু লাভও হয়েছে। হ্যাঁ, আমি শুনেছিলাম আগে ব্র্যান্ডসরা রিজেক্ট করে দিত, আর এখন সেই ব্র্যান্ডরাই আপনার সামনে পেছনে ঘুরে বেড়ায়। ভালোই তো হয়েছে স্যার, আমি ব্র্যান্ডসকেও কাজে লাগিয়ে দিয়েছি স্যার। আমার কাছে যত ব্র্যান্ড এসেছে, মোবাইল ফোনের ব্র্যান্ড যখন আসে তখন আমি ওদের দিয়ে 5,500-6 হাজার ফোন বিলি করিয়েছি। যখন স্টিল ব্র্যান্ড আসে তখন ওদের দিয়ে গরিব মানুষদের ই রিক্সা বিলি করিয়েছি। যখন কম্পিউটারের ব্র্যান্ড আসে, যেটা বর্তমানেও আমি করছি, ওটা তখন সাইন করেছিলাম, বর্তমানেও আবার রিপিট এই জন্যই হয়, কারণ ম্যাক্সিমাম ব্র্যান্ডে যেটা করি আমি বিলি করি ওদেরকে দিয়ে। আর আজও আমার মনে হয় না যে দেশে এরকম কোনো জায়গা আছে বা নেই যেখানে আমরা করি না। তো আমার মনে হয় যে কোথাও না কোথাও ওদের মধ্যেও এরকম হয় যে ঠিক আছে চলো সবাই টাকা চেয়ে এসেছে, এরা নয় বিলি করাচ্ছে, তো এটা ভালো কাজ করছে। সো আই থিঙ্ক আই থরলি এনজয় দ্যাট স্পেস। কিন্তু ব্র্যান্ডগুলো দেখুন, যে মানুষটা আনরিজার্ভড কম্পার্টমেন্টে মুম্বাই এসেছিল, তার ফটো এখন প্লেনের গায়ে দেখা যায়। প্লেনের গায়ে অনেক বড় বড় করে সোনু সুদের নাম লেখা থাকে। স্যার খুব আই ফিল রিয়েলি হাম্বলড। আমার মনে হয় না যে আমি এতটা ডিজার্ভ করি, কিন্তু যখন আমি ওটা দেখলাম তখন সবার প্রথমে আই মিস মাই প্যারেন্টস। আই উইশ যে ওনারা যদি থাকতেন দেখার জন্য। কিন্তু আমাকে আমার মায়ের লেখা কিছু লাইন মনে পড়ে যায় যখন আমি ওটাকে ওই প্লেনটাকে দেখলাম। উনি সবসময় বলতেন যে নিজের জীবনের কলমে যখন আপনি প্রার্থনার কালি ভরে দেন, তো আপনার যেটা ভাগ্যে রয়েছে সেটা কাগজে নয় আকাশে লেখা হয়। কিন্তু যখন আপনি শুরু করেছিলেন তখন আপনি কমিকে নাগরাজ হয়েছিলেন। হ্যাঁ, ওটার কিছু ফটো আমার কাছে আছে, আমি সবাইকে দেখাতে চাই। नागराज जुर्म का दुश्मन, जिसके आगे है बेअसर आग का तूफान, आंखों में सम्मोहन, हाथों से निकले जहरीले नाग। नागराज
अपराधियों का मिटा दे नामो निशान। राज कॉमिक्स में नागराज का नया कॉमिक्स। এটা কেমন রোল ছিল যেখানে চোখ থেকে আগুন বেরোতো? স্যার আমি না এটা যখন আমি দিল্লিতে স্ট্রাগল শুরু করেছিলাম তখন এটা আমি পেয়েছিলাম যে এটা অ্যাড ফ্যাড, তাই আমার কাছে এটা খুব বড় ব্যাপার ছিল যে আমি দিল্লিতে এখানেই শুট করতে গিয়েছিলাম আমরা, আর ওই অ্যাডটা রিলিজ হয়েছিল। আর তারপর যখন রেজাল্ট সামনে এলো তখন দেখলাম আর কিছু কমিক বুকেও বেরিয়েছিল। তখন আমি লাজপাত নগরে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন কমিক্সে যে কমিক্স বিক্রেতা ওই সময় রাস্তায় বসে আরে নাগরাজ এসেছে নাগরাজ এসেছে, তখন আমি আমার বোনের সঙ্গে যাচ্ছিলাম, বললাম তুই আমাকে চিনতে পারলি কি করে? বললো স্যার আপনার ছবি কমিকে বেরিয়েছে, ও আমাকে তাড়াতাড়ি দেখালো। তখন আমার বোন খুব এক্সাইটেড হয়ে বললো চল কিনে নি কমিকটা। আমি বললাম ফাট, কিনতে হবে না কমিক্স। তাই আমি কিনিও নি কমিক্স, কিন্তু স্যার দেখুন আপনি আবার খুঁজে বের করেছেন। দেখুন কোথায় নাগরাজ হ্যাঁ আর কোথায় সোনু সুদ, আজকের দিনে যার নামে লোকেরা ফুড স্টল তৈরি করে। কত ছবি আমি দেখেছি, কোথাও লেডিস কর্নার তৈরি করে দিয়েছে সোনু সুদের নামে, কেউ দোকানের নাম সোনু সুদের নামে রেখে দিয়েছে। স্যার আমি ওটাই বলছিলাম, আশীর্বাদ আছে যেটা করে তোলে, আর অনেক লোকেরই বিজনেস রয়েছে যেখানে আজও আমি যাই, কেউ কোথাও ফাস্ট ফুড কর্নার খুলেছে। আমি এই লাস্ট উইকেই জয়পুর গিয়েছিলাম, তখন আমার মনে আছে কোভিডে কেউ খুলেছিল সোনু সুদ ফাস্ট ফুড কর্নার নামে, আর উনি বলেছিলেন যে স্যার আমি জয়পুরে খুলেছি, আর যখন আমি আপনার নাম দিয়েছি তখন আমার দোকান দারুণ চলছিল। তখন আমি বললাম মাখন খুব বেশি করে লাগাবে, কিন্তু আমি যখন আসবো খাওয়ার জন্য তখন রেডি রেখো। তাই আমি লাস্ট উইক জয়পুরে যখন কাজের জন্য গিয়েছিলাম, আমি কিন্তু ওই দোকানে গিয়েছিলাম ওর খাওয়ার জন্য, আর আমি বললাম মাখন রেডি রাখো এখনই খাবো। সো আই ফিল যে আমার একটা সম্পর্ক আছে ওই লোকজনদের সঙ্গে, আমি ভালো করে চিনিও না, বাট কোথাও না কোথাও একটা কানেকশন তো আছে। কিন্তু যেখানেই যান ওখানকার ভিডিও বানান আর পোস্টও করেন। আমার মনে হয় যখন কাল আমি থাকবো না, মানে আমাদের বাচ্চারা যা কিছু দেখবে তখন ওদের যেন মনে হয় যে ওই যুক্ত হওয়াটাই বড়, ওই মেসেজটা পৌঁছানো জরুরি, যে যেসব লোকেরা হয়তো সব সময় চিন্তা করে আপনি ওর কাছে আসবেন আর আপনি না গেলে আমার মনে হয় ওই সম্পর্কটা কখনো তৈরি হবে না। তাই আই থিঙ্ক ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ যে সাধারণ মানুষদের নিজের সঙ্গে নিয়ে চলাটা খুব ইম্পর্টেন্ট। সাধারণ মানুষ সাউথে আপনার নামে মন্দির তৈরি করেছে, আপনাকে ভগবান বানিয়ে দিয়েছে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল? অবশ্যই বাড়াবাড়ি। আমি ওদের বলেওছিলাম, কেউ যখন আমাকে বলেছিল আমি বলেছিলাম স্কুল বানাও, হাসপাতাল বানাও আমার নামে, এটা কেন বানিয়েছো? আমি 2-3টে বাদ দিয়ে বানিয়েওছি, একটা বেঙ্গলেও বানাচ্ছি, তো উনিও একটা স্কুল বানিয়েছেন ওখানে। সো আমার মনে হয় আমি ডেফিনেটলি এতটা তো ডিজার্ভ করি না যেটা আমি পাচ্ছি, বাট যেসব মানুষদের ইমোশন ছিল যেটা আমাকে একটা রেসপন্সিবিলিটি দেয় আমার কাঁধে, যে আশাটা আছে ওটা কখনো ভাঙতে দেব না আমি। স্যার সোনু ভালো কাজ তো অনেকেই করে, অক্ষয় কুমার 25 কোটি টাকা দিয়েছেন কোভিডের জন্য, কিন্তু ওনার নাম তো কোথাও শোনা যায়নি। না স্যার, ওনারও শোনা গেছে নিশ্চয়ই, উনিও ভালো কাজ করছেন। আমার মনে হয় যে সবাই নিজের লেভেলে ভালোই কাজ করছে, বাট আমি এটাই বলছি যে পার্সোনালি কাঁধে হাত রাখাটা খুবই বেশি জরুরি স্যার, কারণ আমি যখন এখানে থাকি না, ট্রাভেল করি, তখন অনেক সময় আমার নিচে যে দুধওয়ালা থাকে সেও লোকজনদের অ্যাটেন্ড করে, আমার ড্রাইভারও লোকজনদের অ্যাটেন্ড করে। সো আমার মনে হয় যে পার্সোনালি যত আপনি যুক্ত থাকবেন ততই ভালো, বাট কাজ সবাই করছে। আই থিঙ্ক দে আর ডুইং দেয়ার বেট। অমিতাভ বচ্চনও অনেক কিছু করেছেন, ওটার কিছু ডিটেল আমার কাছে আছে। হ্যাঁ, 15 কোটি টাকা খরচ করেছেন, 4 লক্ষ শ্রমিককে 1 মাস অবধি খাবার খাইয়েছেন, ইউপি বিহারের জন্য 30টা বাস বুক করেছেন, বচ্চন সাহেব 2800 মাইগ্রেন্টসকে ট্রেনে ট্রাভেল করার ব্যবস্থা করেছেন, ইন্ডিগো এয়ারলাইন্সের 3টে চার্টার ফ্লাইটের খরচ দিয়েছেন, অক্সিজেনের জন্য 250 বেডের সেন্টার সেট আপ করেছেন, হসপিটালে ভেন্টিলেটারের ব্যবস্থা করেছেন, কোভিডে অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের উনি অ্যাডপ্ট করেছেন। কিন্তু বচ্চন সাহেবকে তো কেউ মনে করে না, সোনু সুদকেই সবাই মনে রেখেছে। না স্যার, মানে স্যার বচ্চন স্যার তো আমাদের জন্য ইন্সপিরেশন, আমাদের সবার ইন্সপিরেশন, আর উনি তো খুব ভালো কাজ করেনই স্যার, আর ওনার দেখানো রাস্তাতেই তো আমরাও এগোচ্ছি স্যার, আর এগোতেও থাকবো সবসময়। যখন অক্ষয় আর অমিতজির কথা আমি লোকজনদের বললাম, তখন কেউ আমাকে বলেছিল যে সোনুর ফিল্মের একটা ডায়লগ আছে, ভাই আর ডন কে উপর কিং হতা হ্যায়। স্যার আমার সিনেমার ডায়লগ ছিল সিং ইজ কিং এর, কিন্তু আমার মনে হয় ওনারা হচ্ছেন বড় লেজেন্ড স্যার। আমি তো সবেমাত্র শুরু করেছি জীবনটা, অনেক লম্বা পথ এখনো আমার যাওয়া বাকি আছে, কিন্তু ইন্সপায়ার করেন ওনারা আমাকে, আর আমি তো শুধুমাত্র ব্যাক বেঞ্চার, আর কিছু না। সোনু অনেক অভিযোগ আছে, আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে সোনু সুদের ওপর অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো মানুষ কোথাও যদি অ্যাফোর্ড করে যে
200 টাকা লেবার নেয়, নিজের সন্তানের 25-28 লাখ টাকার অপারেশন করাতে পারে না, আজও আমরা ওদেরকে ফ্রিতে করিয়ে থাকি। আর যদি কখনো কোথাও প্রয়োজন হয়, আই এম সেইং অন দ্য ন্যাশনাল মিডিয়া, প্লিজ কল মি, আই উইল ট্রাই টু মেক ইট হ্যাপেন। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা করছি সোনু সুদকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার সোনু সুদের ওপর অভিযোগ হলো যে এনার ফান্ডের সোর্স হলো একটা রহস্য। সোনু, আপনি অনেক ভালো কাজ করেছেন, লক্ষ লক্ষ শ্রমিকদের বাড়িতে পাঠিয়েছেন, স্টুডেন্টদের হেল্প করেছেন, কিন্তু এইসব তো বিনা পয়সায় হয় না। তা কোথা থেকে আসে এত টাকা? যেমনটা আপনি বললেন স্যার, প্রচুর পয়সা লাগবে এসব করার জন্য। যখন আমি শুরু করেছিলাম তখন আমি জানতাম যে লেভেলের ডিমান্ড আসছে লোকজনদের কাজের, তাহলে তো দুদিনেই আপনি সার্ভাইভ করতে পারবেন না যে লেভেলে আসছিল। তখন আমার মনে হয়েছিল এটাকে জুড়বো কি করে। তখন আমি যত ব্র্যান্ডস, যেমনটা আমি বলেছিলাম, আমার যত ব্র্যান্ডস, মানে যদি বলেন তাহলে কোনো ব্র্যান্ড যার সঙ্গে আমি কাজ করিনি বা নিজের সঙ্গে ডোনেশনের জন্য কাজে লাগাইনি, আমি হাসপাতালগুলোকে, ডাক্তারদেরকে, আমি কলেজগুলোকে, আমি টিচারদেরকে, আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে, আমি মানে এক্সপোর্টারদেরকে, প্রত্যেকটা মানুষকে ওদের কাজে লাগিয়েছিলাম যে আপনারা কাজ করুন, চাকরি দিতে হবে, ঠিক আছে, এত লোককে কাজ দিতে হবে, আমার অ্যাপিয়ারেন্স লাগবে, ফ্রিতে করব, ঠিক আছে। এইভাবেই সব জুড়তে শুরু করেছিল, নিজেই হতে থাকলো। এখনো আমরা যত যদি আপনি দেখেন এরকম আমাকে কেউ বলেছিল যে আপনি যে কোনো একটা কাজ করুন, হয় এডুকেশনে যান, না হলে মেডিকেলে যান, তা না হলে চাকরিতে যান, আপনি সবকিছু করতে পারবেন না। অনেকে আমাকে এনজিও থেকে ফোন করেছিল যে সোনু, দেশের 160 কোটি জনসংখ্যা আছে, আপনি সার্ভাইভ করতে পারবেন না। তখন আমি বলেছিলাম যে যদি কেউ আমার বাড়িতে আসে তাকে আমি বারণ করতে পারবো না। তাই আজ আপনি দেশের জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে কোনো ছোট থেকে ছোট জেলা, ছোট থেকে ছোট স্টেট, কেউ কোথাও আপনি যদি বলেন আমি পড়াশোনা করাতে পারি, আমি চিকিৎসা করাতে পারি, আমি তাকে চাকরি দিতে পারি, আপনি একটা ফোন করবেন, আমি করিয়ে দেবো। সোনু, এই কথাটা আমি জিজ্ঞেস করতে চাইছি, এতগুলো মানুষের জন্য বাসের ব্যবস্থা করা, এতগুলো মানুষের জন্য ট্রেনের ব্যবস্থা করা, তারপর আপনি ওয়েবসাইটে লিখেছেন যে 4000 স্টুডেন্টকে আপনি কিরগিজস্তান থেকে এনেছেন, কাজাকিস্তান থেকে এনেছেন, মস্কো থেকে লেবারদের এনেছেন, এরা সবাই প্লেনে করে এসেছে। এটা তো কোনো সস্তার কাজ নয়। যাদের কাছে যারা অ্যাফোর্ড করতে পেরেছিল, দে পেড ফর দেয়ার টিকিটস। এমনটা নয় যে আমি সবাইকে টিকিট দিয়েছি। আমি বলেছিলাম যে আপনারা যারা অ্যাফোর্ড করতে পারবেন করুন, যারা অ্যাফোর্ড করতে পারবেন না উইল মেক শিওর যে নিয়ে আসবো। তাই তারপরে কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ফিলিপিন্স, রাশিয়া, এগুলোর মধ্যে কোথাও ফ্লাইট উঠছিল না স্যার। তাই আমার মনে হয় না যে দেশের কোনো অফিস, ওই দেশগুলোর অফিস অ্যাম্বাসেডর যাদের সঙ্গে আমি কথা বলিনি, 24 ঘন্টা আমি শুধু এই কাজই করতাম, এয়ারলাইন্সের মানে পারমিশন আর ওদের ফেরত আনানোর জন্য নিজেই হতো। কিন্তু হ্যাঁ, লেগেও ছিল অনেক ফান্ডস, কিন্তু অনেক লোকেরাই নিজেরাই এফোর্ড করতে পেরেছে। আপনি বলেছেন যে 400-500 মানুষ রোজ আপনার বাড়ির বাইরে আসতেন, প্রত্যেকে আলাদা আলাদা ডিমান্ড থাকতো, তাহলে কি করে পূরণ করতেন? কেউ বলতো যে আমার বাড়ি তৈরি করে দাও, আপনি কাউকে বলতেন যে তোমাকে ট্রাক্টর দিয়ে দিচ্ছি, তো সবকিছুতে তো ভালোই খরচা হয়েছে। স্যার, খরচ তো হয়ই। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি কিছুদিন আগে দুবাই গিয়েছিলাম, আর যখন আমি ল্যান্ড করলাম তখন ওখানকার ইমিগ্রেশনে যাওয়ার সময় একজন জেন্টলম্যান আমার কাছে এসে বললেন, স্যার মাই নেম ইজ মিস্টার উইলসন অ্যান্ড আমি হচ্ছি অমুক হসপিটালের ডিরেক্টর, সো ক্যান আই হ্যাভ আ সেলফি উইথ ইউ? তখন উনি আমার সঙ্গে সেলফি টেলফি তুললেন, তারপর বললেন যে ইউ আর ডুইং গ্রেট ওয়ার্ক, আর আপনি আমাদের একটা ব্যাঙ্গালোরের মধ্যে একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন, আর আমাদের কেরালার একটা ব্রাঞ্চে এর মধ্যে আপনি কোনো একজন লিভার ট্রান্সপ্লান্টও করিয়েছিলেন, তখন আপনি টাকাও দিয়েছিলেন, উইচ ইজ কমেন্ডেবল অ্যান্ড উই ওয়ান্ট ইউ as a brand ambassador of our। তখন আমি বললাম যে স্যার কাল আমরা ব্রেকফাস্টে দেখা করবো, আর ব্রেকফাস্টে আমাদের দুবাইতে মিটিং হয়েছিল। তখন ডিরেক্টরস অন অল কেম যে স্যার আমরা আপনার এতগুলো অ্যাপিয়ারেন্স চাই, আমরা এভাবে অ্যাড শুট করতে চাই, আপনি কি করবেন, তাহলে ফিজ কত হবে, এগুলো তো নাম্বারস নিয়ে কথা হচ্ছিল। আমি বললাম যে একটা কাজ করুন স্যার, আপনাদের এখানে বেস্ট সার্জারিজ হয়ে থাকে যেটা আমি করিয়েছি, সো আমার ফিজ 0, আমি একটা টাকাও চাই না, আপনি আমাকে লিভার ট্রান্সপ্লান্ট আপনার যেটা হচ্ছে 50টা স্পন্সর করে দিন। একটা লিভার ট্রান্সপ্লান্টের 28 লাখ টাকা খরচা হয়ে থাকে, উনি 50টা লিভার ট্রান্সপ্লান্ট স্পন্সর করেছেন, যেটা 12.5 কোটি টাকার লিভার ট্রান্সপ্লান্ট স্যার। 19টা লিভার ট্রান্সপ্লান্ট আজও আমরা করিয়ে ফেলেছি, আর আজও আমরা যে ন্যাশনাল চ্যানেলে বসে আছি, আমি আজও লোকজনদের বলছি, কোনো মানুষ যদি কোথাও অ্যাফোর্ড করতে পারে না, যে 200 টাকা মজুরি পায়, নিজের সন্তানের 25 থেকে 28 লাখের অপারেশন করাতে পারে না, আজও আমরা ওদেরকে ফ্রিতে করিয়ে থাকি। আর যদি কখনো কোথাও প্রয়োজন হয়, আই এম সেইং অন দ্য ন্যাশনাল মিডিয়া, প্লিজ কল মি, আই উইল ট্রাই টু মেক ইট হ্যাপেন।
শোনো, আমি আপনার উত্তরগুলো দেখি। আপনি লোকজনদের উত্তর দেন। কেউ বলেছেন আমাকে ট্রাক্টর দিন, আপনি বলেছেন কাল পৌঁছে যাবে। কেউ বলেছেন আমার বাড়ির ছাদ তৈরি করে দিন, বলেছেন পরশু হয়ে যাবে। কেউ বলেছেন যে আমার ট্রান্সপ্লান্ট করিয়ে দিন, আপনি বলেছেন পরের সপ্তাহে হয়ে যাবে। এত তাড়াতাড়ি তো ভগবানও শোনেন না। স্যার ওগুলো তো সব ঈশ্বরই শোনেন, আমি তো শুধু মাধ্যম মাত্র করানোর জন্য, উনি তো আমার মাধ্যমে করিয়ে নেন। আর আপনার ওয়েবসাইটে আমি দেখেছি কতজন মানুষকে আপনি ট্রান্সপ্লান্ট করিয়েছেন, কত মানুষের আপনি হার্ট অপারেশন করিয়েছেন। তো আপনি কি কোনো সুপারম্যান নাকি রবিনহুড, এক জায়গা থেকে লুট করে অন্য কাউকে দিচ্ছেন? স্যার আমি হলাম কমন ম্যান স্যার, সেটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা স্যার আমি প্রায় যখন আমরা কোভিডের জন্য প্রায় 7.5 লক্ষ মানুষের সঙ্গে যুক্ত হয়েছিলাম, আজও একটা মানুষের আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে যা যা কিছু ওদের কাছে আছে আজও আমার কাছে রেকর্ডসের মধ্যে রয়েছে। তখন ওই মানুষগুলো ওরা গরিব মানুষ ছিল স্যার, আর যখন ওরা পৌঁছলো তখন ওদের মধ্যে একটা আলাদা আবেগ ছিল যে সোনু ভাই আপনি আমাদেরকে পৌঁছে দিলেন, আমরা আপনার সঙ্গে যুক্ত হয়ে কাজ করব। আর যখন আমরা কোভিডের মধ্যে ওষুধ পৌঁছানো শুরু করলাম, ইনজেকশন পৌঁছে দিলাম আমরা, আমার উপর কেসও করে দিয়েছিল লোকেরা যে বাকিরা তো ইনজেকশন পায় না আর উনি জানি কোথা থেকে ইনজেকশন পেয়ে যাচ্ছেন। তখন আমরা সেটা অক্সিজেন কনসেন্ট্রেটার্স হোক বা ওষুধ হোক, তাই এই গরিব মানুষরা স্যার সাইকেলে উঠিয়ে ছোট ছোট জায়গা থেকে, মানে যে কোনো স্টেটের নাম বলুন, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, মানে ওরা প্রায় 50-60 কিলোমিটার সাইকেল চালিয়ে যেত ওষুধ দেওয়ার জন্য, যে সোনু ভাই আপনি আমাদের সাহায্য করেছেন, এখন অন্য কারোর প্রয়োজন, আমরা সবাই পৌঁছে দেবো। আমাকে স্যার রাত 2:30-3টের সময়, মানে লোকেরা টাইপও করতে পারতো না, শুধু একটা ফটোগ্রাফ আসতো যে কারোর অক্সিমিটার হাতে লাগানো রয়েছে আর অক্সিজেন লেভেল তার দেখাচ্ছে 52, ব্যাস, আর কোনো রকম মেসেজ নেই, কোনো হেল্প নেই, একটা র্যান্ডাম মেসেজ আসতো, আমরা রাতে ফোন করে ওটা ঠিক করতাম। তাই এর জন্যই করতে পেরেছি কারণ ওই সময় আমাদের যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল, যেটা আজও রয়েছে, ওরা সেই গরিব মানুষ যারা নিজেরা কষ্টে আছে, তাই জন্যই ওরা যায়, যে কারণ ওরা জানে যে আমার মাধ্যমে কারোর কষ্ট দূর হতে পারবে। স্যার কোনো কিছু সরকারি রেকর্ডস থেকে কিছু ফিগার এসছে আমার কাছে আপনার কোম্পানির ব্যাপারে। 2020-21 আপনি 12.5 লক্ষ টাকা ডোনেশন পেয়েছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। আর 2021 এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝে এই 3-4 মাসের মধ্যে 20 কোটি টাকা ডোনেশন পেয়েছেন। হ্যাঁ। তো কি করে এই হাওয়া বদল হলো? স্যার হাওয়া এই জন্য বদলালো কারণ লোকেরা দেখেছে যে আমি সাহায্য করছি মানুষদের, আর ওটার মধ্যে 80% ডোনেশন আমার নিজের স্যার। আমি যত বড় ব্র্যান্ডস করেছি আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা ডোনেট করুন, আর তার এগেইনস্টে আই হ্যাড অল দ্য ডকুমেন্টস, একটা জিনিস যে ভাই আমি আজ আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই হচ্ছে আমার ডকুমেন্ট সাইন করা, আপনি ডোনেট করুন এগেইনস্ট এনিথিং। কলেজগুলোতে ডিরেক্ট ডোনেট করুন, হসপিটালে ডিরেক্ট ডোনেট করুন, ফাউন্ডেশনে করুন, যে কোনো জায়গায় করুন। স্যার 80% যেটা রয়েছে সেটা আমার নিজের ডোনেশন থেকেই এসেছিল। ওটা এই জন্য এসেছিল যে লোকজন বিশ্বাস করতে শুরু করেছিল যে এই মানুষটা, একে যদি আমরা 1 টাকাও দিই তাহলে সেটা সঠিক জায়গায় যাবে। আর আমি আজ পর্যন্ত কোনো জায়গায় কাউকে বলিনি যে আমাকে আপনি ডোনেশন দিন। এটা বহু মানুষ বলে যে সোনু আপনি এই ভালো কাজটা কেন একা করছেন, আমরাও করতে চাই। আমি বলছি যে আপনি কাজ করুন, অমুক হসপিটালে দিয়ে দিন, আজ আপনি অ্যাপোলো হসপিটালের কথা বলুন, আপনি আজ ম্যাক্স হসপিটালের কথা বলুন। ম্যাক্সিমাম লোকেরা যে আমাকে অনেকবার এক প্রকার ইনভাইট করতেন যে ভাই আপনি আমাদের গেস্ট হয়ে আসুন, আমি বলতাম যে একটা কাজ করুন, হসপিটালের নামে চেক দিয়ে দিন, আমি কারোর না কারোর চিকিৎসা করিয়ে দেবো। তাই অ্যাডভান্সে ওখানে চেক পড়ে থাকতো, চিকিৎসার জন্য আমরা শুধু রুগী পাঠাতাম। তাই এই জন্য স্যার জমা হতেই থাকতো। বাট লাইক আই সেড যে এটা তো আর কুবেরের ধন নয় স্যার যে গোটা জীবনটা চলতে থাকবে, কিন্তু চেষ্টা এটাই করি যে যতটা সম্ভব জুড়তে পারি, যতটা পারি ম্যাক্সিমাম মানুষের কাছে যেন পৌঁছায়। জানি না স্যার কিভাবে হচ্ছে, আমি নিজের ওয়াইফের সঙ্গেও কথা বলেছি, আমার পরিবারের সঙ্গেও কথা বলেছি, তাই আমি নিজেও বুঝতে পারি না যে কিভাবে হচ্ছে। কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে আমার মনে হয় যে 20 বছর ধরে আমি যা সিনেমা করে এসেছি একশোর কাছাকাছি আলাদা ভাষাতে, সেটা সবকিছু যদি আমি একসঙ্গেও করি তাহলে এখন যেটা করছি সেটার 1%ও নয় স্যার। তাই এই পৃথিবীটা দারুণ স্যার। কিন্তু আমি শুনেছি কখনো ইন্টারেস্টিং রিকোয়েস্টও আসে। হ্যাঁ, একটা ছেলে লিখেছে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দিন। স্যার অনেক লোকেদের দেখা করিয়েছি আমি, এমন সত্যিই বলছি আপনাকে। আমি করিয়েছি স্যার, অনেক লোকেদের যে দেখাও করিয়েছি, এমন কিছু না। আর একটা বাচ্চা লিখেছে বাবা বলেছে যে মাকে কিছুদিনের জন্য দিদা বাড়ি পাঠিয়ে দিন। স্যার দেখুন এরকম ভাবেই সম্পর্ক তৈরি হয়েছে মানুষের সঙ্গে। কিন্তু আমি স্যার আমি নিজেই মেসেজ লিখি, আমার কোনো সোশ্যাল মিডিয়া টিম নেই যারা আমার হয়ে টাইপ করে দিয়েছে, আমি নিজেই লিখি তার ইমোশন। তাহলে কিভাবে উত্তর দেন? একটা মেসেজ আমি দেখছিলাম যে
উইলিয়ামসন খুব পেটাচ্ছে, এনাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে। স্যার ওটাও ছিল স্যার, মানে ওটাই আমি মানে আমার মনে হয়েছিল যে এই যে লোকজনরা রয়েছে যেখানেই থাকুক না কেন, তারা যদি ওরা একটা ম্যাচ দেখে তো ওদের মনে হয় আমার পাশে সোনু সুদ বসে আছে। ম্যাচ যদি কোনো হাজব্যান্ড ওয়াইফ বসে থাকে তখন ওদের মধ্যে যদি ঝগড়াও হয় তখন ওদের মনে হয় যে সোনু সুদ পাশেই বসে আছে আর ও আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে। সো আই ফিল ওই যে একটা ফিলিং, মানে সেটা কিন্তু দারুণ অ্যাকচুয়ালি। আর এটাও একটা দারুণ ফিলিং যে আমি বাড়িতে ফেঁসে গেছি, সোনু সুদ আমাকে মদের ঠেক অবধি পৌঁছে দাও। হ্যাঁ, ওটাও একটা টুইট এসেছিল যে আমাকে মদের ঠেক পর্যন্ত পৌঁছে দাও। আমি বলেছিলাম যে মদের ঠেক পর্যন্ত তুই নিজে পৌঁছে যা, যখন মাতাল হয়ে যাবি তখন বাড়িতে আমি পৌঁছে দেবো তোকে। কেউ এটা লিখেছে যে আমার 7 বছরের ছেলে টিভিতে সিনেমা দেখছিল, যেখানে হিরো সোনু সুদকে মারধর করছিল, ও টিভি ভেঙে দিয়েছে। তাই সোনুজি একটা নতুন টিভি কিনে দিন। তো স্যার আমি এটারও উত্তর দিয়েছিলাম, আমি বলেছিলাম যদি এভাবেই টিভি ভাঙে তাহলে সব টিভি ভাঙুক, আর আমার এটাই কাজ হবে, সব লোকেদেরকে টিভি পৌঁছে দেবো আমি স্যার। তো তাই করেছিল স্যার, আন্ধ্রা থেকেও ভেঙে ফেলেছিল স্যার। স্যার ঈশ্বর দিচ্ছে স্যার, দেখুন আপনার সামনেই আছি আমি। প্রথমে আমি যেমনটা বলেছিলাম যে এরকম মনে হতো যে পাঞ্জাব থেকে এসেছি, খ্যাতি হয়ে যাক, অ্যাক্টর হিসেবে লোকেরা চিনে যাক, আর সেটাই অনেক, আর তার উপরে কিচ্ছু নেই। কিন্তু আপনি যখন এই জগৎটাকে এক্সপিরিয়েন্স করেন তখন আপনার মনে হয় যে এর উপরে আর কিছুই নেই। আমি যেমনটা বলেছিলাম দুটো ফেজে ছিল। একটা ফেজ এরকম ছিল যে আমি সিনেমা শুট করছিলাম, কোভিড এলো, আর আমি যখন আবার সেটে গেলাম তখন ওই সেটটাই কত ছোট মনে হতে শুরু করলো স্যার। আমার মনে হচ্ছিল যে আমি এটার পেছনেই এতদিন দৌড়চ্ছিলাম, এর পেছনেই স্ট্রাগল করছিলাম, কিন্তু এটা তো সেটা না যেটা আমি খুঁজতে এসেছিলাম। সো আই থিঙ্ক অ্যাওয়েনিং অফ লাইফ হয় স্যার, আর তারপর অনেকবার আপনার সাথে সেই জিনিসগুলো ছোট মনে হতে শুরু করে, আর তারপর আজ আপনার সামনে চলে এসেছি স্যার আমি। আমি প্রার্থনা করি এরকম কাজ আপনি আরো করতে থাকুন, কিন্তু আরো অভিযোগ আমার কাছে আছে। অবশ্যই স্যার। এবার একটা ব্রেক নেওয়ার পালা, ব্রেকের পর সোনু সুদের ওপর প্রশ্ন আর অভিযোগের সম্ভার নিয়ে ফিরছি। বর্ষা, আমি এইটুকুই বলতে চাই যে তুমি তোমার ড্রিম ভুলো না। আমি তোমাকে এত লোকজনের সামনে, স্যারের সামনে কথা দিচ্ছি যে আমি তোমাকে কোথাও না কোথাও আমার নিজের সিনেমা ফতেহের মধ্যে অবশ্যই আইল মেক শিওর ইউ কাম অন স্ক্রিন। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি হলেন সোনু সুদ। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার সোনু সুদের ওপরে অভিযোগ হলো যে ইনি নেতাদের কাজে হস্তক্ষেপ করেন। এখন সোনু, অনেক লিডাররা বলেন যে এই যে মানুষদের সাহায্য করা, ওদের বাড়িতে পৌঁছে দেওয়া, চিকিৎসা করানো, ওদের ভোট নেওয়া আমাদের কাজ, এ আবার মাঝখানে কি করে হাজির হলো? স্যার আমি ওনারাও স্যার ভালোই কাজ করেন, সব লিডাররা ভালোই কাজ করেন, কিন্তু আমার মনে হয় যে আমাদের ধারণা ভারতে এরকম অনেকবার হয় যে আমরা একে আমাদের লিডার নির্বাচন করেছি আর এখন এটা হলো এর কাজ, এ করে দেবে। জনগণের হয়নি, প্রবলেম ওই নেতাদের হয়েছে। সঞ্জয় রাউত শিবসেনার উনি নেতা, যখন আপনি লোকজনদের বাসে উঠিয়ে পাঠাতে শুরু করেছিলেন তখন উনি লিখেছিলেন যে কিছু রাজনৈতিক দল খুবই চালাকি করে সোনু সুদকে মহাত্মা বানাতে উঠে পড়ে লেগেছে। আমি জানি স্যার, তাই আই থিঙ্ক স্যার পারসেপশন আমি তো উনি বলছেন যে সোনু সুদের মুখ ব্যবহার করে মহারাষ্ট্রের সরকারকে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু স্যার আপনি দেখবেন যে আলাদা আলাদা পার্টির বক্তব্য পাল্টাতে থেকেছে, আমাকে আলাদা আলাদা পার্টিতে শিফট করতে থেকেছে লোকেরা, কিন্তু আমি তো আজ অনেক কিছু বলেছিলেন। উনি এটাও বলেছিলেন যে লকডাউনে যখন কারোর পারমিশন ছিল না তখন সোনু সুদকে বাস চালানোর পারমিশন কে দিল? স্যার ওই সময় আমি মহারাষ্ট্রতেই ছিলাম, তাই আমি মহারাষ্ট্র থেকেই, তো আমি এমন কোনো পুলিশ স্টেশন নেই যেখান থেকে আমি পারমিশন নিয়ে আসিনি, তাই পারমিশন তো আমি অফিসিয়ালি সবাইকে পাঠিয়েছিলাম। উনি বলেছিলেন যে এ তো মোদির লোক। আচ্ছা স্যার, মোদি বাবু তো লোক সবাই আমরা। কিন্তু আপনি ওনার কথায় বিরক্ত তো হয়েছিলেন যখন উনি বলেছিলেন যে ও তো অ্যাক্টর, টাকার বিনিময়ে ওকে দিয়ে সবকিছুই করিয়ে নেওয়া যায়। স্যার এরকম কিছু ছিল না। আমাকে যখন উনি বলেছিলেন তখন আমি জানতামও না, আমি তো রেলওয়ে স্টেশনে ছিলাম, কাউকে পাঠানোর ব্যবস্থা করছিলাম। তখন আমার কাছে একজনের ফোন এলো, কেউ বললো তুমি কি নিউজ দেখেছো? আমি বললাম দেখিনি, কিসের নিউজ? তখন বললো যে এরকম কিছু বক্তব্য করছেন। আমি বললাম কোনো ব্যাপার না, ওনাকে বলতে দাও, বক্তব্যটা তো ওনার, উনি বড়, বলতেই পারেন। কিন্তু সেই দিন সন্ধ্যে পর্যন্ত ওটা একটা বড় ব্যাপার হয়ে গিয়েছিল, সেটা আমি বুঝতেও পারিনি। কিন্তু স্যার আমার মনে হয় যে কোনো ব্যাপার না যে কে কি বলছে, সত্যিটা তো সবাই দেখছে। কারণ আপনি সন্ধ্যেবেলা আপনি চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরের কাছে অভিযোগ করতে গিয়েছিলেন।
না, অভিযোগ করতে যায়নি স্যার। আমার কিছু কমন ফ্রেন্ডস আছে যারা আমাকে বলেছিল যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েছে, কারণ যখন উনি বলেছিলেন তখন আবার জনগণ একটু পক্ষে বলেছিল আর একটু রাগও দেখিয়েছিল। তাই তারপর কেউ বলেছিল যে দেখা করে আসো, মানে আপনি তো নিউট্রাল। তাই আমি শুধু উদ্ধবজির সঙ্গে দেখা করতে গেছিলাম, আর উনি বললেন যে আই থিঙ্ক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমাদের তরফ থেকে কোনো বক্তব্যই নেই। সো আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট এ ক্যাজুয়াল কিন্তু মিটিং স্যার। ব্যাপারটা ওখানেই থামেনি, তারপর বিএমসি বলেছিল যে আপনি একটা রেসিডেন্সিয়াল হাউসকে হোটেলে কনভার্ট করে দিয়েছিলেন, ওটাকে নিয়েও কেস হয়েছিল। স্যার ওটা না আমার নিজের তৈরি করা ছিল না, ওটা আগে থেকেই ছিল হোটেল। আমি শুধু এটা করেছিলাম যে যত মাইগ্রেন্টস ছিল ওই সময় ওদের কাছে বাড়ি ছিল না, রাস্তায় ছিল ওরা, আমি ওদের সবাইকে ওখানে থাকতে দিয়েছিলাম। তাই যত লোক ছিল মানে মাইগ্রেন্টস ছিল ওখানে থাকতে শুরু করেছিল। তাই আমার উপরে প্রশ্ন উঠেছিল যে কেন করছি আমি এরকম। তারপর শরদ পাওয়ারের কাছে যেতে হয়েছিল আপনাকে? না স্যার, শরৎ বাবুর সঙ্গে আমি এমনি দেখা করতে গিয়েছিলাম, ওনাকে কিছু কখনো আমি বলিও নি এটার ব্যাপারে। আমি কোনো হেল্পও চাইনি যে আমাকে কিন্তু আপনার বলেছে মনে এটা। হয়েছিল যে আপনার যে জনপ্রিয়তা বাড়ছে, পপুলারিটি হচ্ছে, পাবলিকের সাপোর্ট পাচ্ছেন, ওগুলো তো এরা সবাই হিংসা করছিল? না স্যার, আমার মনে হয় না যে হিংসে করছিল, কিন্তু এটা ঠিক যে আপনি যখন লাইমলাইটে আসেন তখন কিন্তু ধোঁয়া তো বেরোচ্ছিল। ধোঁয়া তো বেরোচ্ছিল, আগুনও লেগেছিল স্যার কিছু জায়গায়। কিন্তু স্যার এসব তো হয়েই থাকে, আমার মনে হয় এসব নিয়ে মাথা না ঘামানোই উচিত। আমার মা সবসময় বলতো যে জীবনে যদি স্পিড ব্রেকার্স না থাকে তাহলে বুঝে নেবে যে তুমি ঠিক পথে হাঁটছো না, আর স্পিড ব্রেকার্স আছে মানে সঠিক পথেই এগোচ্ছো। তো কিন্তু কিছু লোক এমনও আছে যারা প্রশংসাও করেছে। প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে ফোন করেছিলেন? এটা সত্যি, প্রিয়াঙ্কাজি আমাকে ফোন করেছিলেন। ইনফ্যাক্ট শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু কল। উনি বলেছিলেন যে খুব ভালো কাজ করছো। স্মৃতি ইরানি ম্যাডামও আমাকে কল করে অনেক মানে বুস্ট আপ করেছিলেন যে জাস্ট কিপ দ্য গুড ওয়ার্ক গোয়িং। আর আই থিঙ্ক এটা ম্যাটার করে, আপনি বুঝতে পারেন যে আপনি সঠিক রাস্তায় হাঁটছেন। বক্তব্য আমি দেখেছি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ছিলেন সেই সময়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রাওয়াত ছিলেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, সবাই প্রশংসা করেছেন, টুইট করেছেন। হ্যাঁ, একদমই। আমি ইনফ্যাক্ট যখন আমি ফ্লাইট শুরু করলাম, তো বাস চালু করলাম, তো সমস্ত রাজ্যে যাচ্ছিল। ইনফ্যাক্ট প্রথম যে ফ্লাইটটা উড়েছিল ভারতবর্ষে, ওটা কোচিনের এর্নাকুলাম বলে একটা জায়গা আছে, ওখানে প্রায় 170 থেকে 80 জন মেয়েরা যারা ছিল একটা সেলাইয়ের কারখানায় কাজ করতো, যারা আটকে পড়েছিল। কেউ একজন বলেছিল যে এদের বের করতে হবে, তাই আমি ওদের রাতে ফ্লাইটের স্পেশাল পারমিশন বার করালাম ওখান থেকে, আর এর্নাকুলাম থেকে ওদের আমি রাতে কোচিন নিয়ে আসি 3:30-র সময়। আর তারপর আমি সকালে 1.5 ঘন্টার অনুমতি পেয়েছিলাম এয়ারপোর্ট খোলার জন্য। আর তারপর আমি ওদেরকে কোচিন থেকে ভুবনেশ্বর নিয়ে যাই। তাই পটনায়ক স্যার, যিনি ওখানকার সিএম, উনি বললেন যে থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং দিজ 170 গার্লস। তাই সবাই প্রশংসা করেছিল। আই থিঙ্ক দ্যাট কেপ মি গোয়িং। যে যারা রাজনীতিবিদ তারা কিন্তু বিনা কোনো লাভে কারোর প্রশংসা করেন না, কিন্তু এইবার করেছিল স্যার। এইবার এক্সেপশন ছিল, বাট আই থিঙ্ক আই মিন ওনার গ্রেটনেস ছিল যে দে অ্যাকনলেজড যে আমি ঠিক করেছি স্যার। তাই আমি হাত জোড় করে থ্যাংক ইউ বলেছিলাম স্যার, পিছনে দাঁড়িয়েছিলাম। আমি শুনেছিলাম কিছু কিছু অফারও নাকি করেছিল আপনাকে? স্যার আমি অনেক অফার পেয়েছিলাম। আমি অনেক বড় বড় পোস্টের অফার, যেখানে পৌঁছতে বহু লোকের বহু সময় লেগে যায়, ওই অফারগুলোও আমি পেয়েছি। মানে রাজ্যসভারও অফার পেয়েছি আমি অনেকবার। দারুণ লেগেছে আমার, খুব ভালো লাগে। কিন্তু আমার মনে হয় আমি হয়তো এটার জন্য প্রস্তুত নই। এখনো সময় আছে ওখানে যাওয়ার জন্য, যতক্ষণ না ভেতর থেকে আমি যতক্ষণ ওই শক্তিটা পাবো ততক্ষণ না আমি সেই কাজে ঝাঁপাতে পারবো না। তাই আমি বললাম না, আমি এখন করতে চাই না। তাই ওরা আমায় বললো যে তোমাকে যে অফার করছে সেটা লোকের পেতে সারা জীবন কেটে যায়, জেনারেশনস পেরিয়ে যায় ওটা পাওয়ার জন্য। সো আই থিঙ্ক আমার জীবনের লক্ষ্য অন্য কিছু ছিল স্যার, যেটা এখনো আছে। কিন্তু এই সমস্ত ইমেজের রাজনীতিতে কোনো লাভ হয়নি। আপনার বোনকে আপনি নির্বাচনে দাঁড় করিয়েছিলেন, কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন স্যার, ওতে না আসলে হেরে গেলেন। কিন্তু আমার বোন তো আগে থেকেই অনেক চ্যারিটির কাজ করে, আর আজও করে। আর আজও যদি মোগাতে গিয়ে দেখেন তাহলে আপনি আমাদের বাড়ির সামনে লাইন পড়ে যায়, হয়তো যে লোকাল এমএলএ আছে ওনার কাছে কেউ যায় না, ওখান থেকেই এদিকে পাঠিয়ে দেয় যে যাও ওনার কাছে যাও। তাই আমার মনে হয় যে ওই আমরা কখনোই তৈরি ছিলাম না, উই আর নট। না, এটা তো নিশ্চিত, যদি আপনি তৈরি থাকতেন তাহলে রাজনীতিটা বুঝতেন, আপনি জানতেন যে এখন আম আদমি পার্টির হাওয়া বইছে, তাই কেজরিওয়ালের থেকে টিকিট দেওয়াতেন। কেজরিওয়াল স্যারও খুব ভালো মানুষ, উনিও ইনফ্যাক্ট এমনটা নয় যে বলেনি। কিন্তু স্যার আমরা তো জানতামই না এই ব্যাপার স্যাপার, তাই আমরা তো একদম এরকমই করে যাচ্ছি যে আমাদের যেখানে বসিল বসে গেলাম, আর যেখানে দাঁড়াতে বললে দাঁড়িয়ে পড়লাম। আসলে আমাদের লক্ষ্য ছিল তো অন্য কিছু, জেতা হারাটা অত ইম্পর্টেন্ট নয়। অনেক লোকেরাই যেতে অনেক বড় বড় বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, কিন্তু আমার মনে হয় যে লোকেদের মন জয় করাটাই হলো ইম্পর্টেন্ট। আর যখন আপনার চৌকাঠে যখন লোকেরা পৌঁছয়, তো আমার মনে হয় সেটাই আপনার আসল জয়। যদি আপনি জেতেন আর চৌকাঠে কেউ এলোই না, তাহলে সেই জেতার আর কি মানে বলুন? কিন্তু আপনার কি মনে হয়নি যে স্ট্র্যাটেজিতে ভুল হয়ে গেছে?
আম আদমি পার্টি থেকে টিকিট দেওয়ালে কোনো সমস্যা হতো না? স্যার আমার মনে হয় যে জিতে গেলেও কি হতো স্যার, কিছু একটা হয়ে যেতেন, সেটা ভালো কথা, আরও কাজ করতাম। আম আদমি পার্টি থেকেও অরবিন্দ বাবু ডেফিনেটলি বলেছিল, কিন্তু যেমনটা আমি বললাম আমাদের অত জ্ঞান ছিল না, আমরা কিছু জানতামই না। আমরা নাকি আপনি ভয় পেলেন যে একবার কেজরিওয়ালের সাথে দেখা করেছিলেন বলে ইনকাম ট্যাক্সের লোকেরা চলে এসেছিল? না স্যার, আপনি সেরকম দেখা ব্যাপার ছিল করলেন না। আর তার 19 দিন পরেই অতিথি চলে আচ্ছা, এসেছিল। 19 দিন ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম ক্যালকুলেশনটা। এসেছিলেন, কিন্তু লাইক আই সেড যে আমি যখন অরবিন্দ বাবুর সঙ্গে দেখা করেছিলাম, আর আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম অ্যাজ দারুণ একটা, আমি এডুকেশনকে খুব সাপোর্ট করি, আর আমার মাও একজন প্রফেসর ছিলেন, তাই আমি আজ আপনি যে কোনো ফিল্ডের কথা বলুন, সিএ আইএএস যে কোনো, আমরা হাজার হাজার ছাত্রদের পড়াই, তাই অরবিন্দ বাবু ভাবলেন যে I should be the face of a program called দেশ কি মেন্টর, যে কিভাবে আমরা লোকেদের মেন্টরশিপ করাবো, আর আমি তো সেটারই মেন্টরশিপের একটা ফেস হতে গিয়েছিলাম। আর যখন ওখানেও জিজ্ঞাসা করা হয়েছিল তখন বলেছিলাম যে আমার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশনস নেই, তো আমি তো পড়াতে এসেছি বাচ্চাদের, কিন্তু লোকেরা হয়তো অন্য কিছু বুঝেছিল, আর বাড়িতে অতিথি চলে এসেছিল, কিন্তু কোনো ব্যাপার না স্যার, আমি এনজয় করেছি পুরো কিন্তু ব্যাপারটা। ইনকাম ট্যাক্সের লোকেরা এমনিই চলে আসে, যেমনটা আজকাল বিবিসির অফিসে যায় আর কি। স্যার ভালো তো, আমার তো যখন আমার বাড়িতে এলো, আমি তো সকালে যখন 5:30 6টার সময় 7 সকালে এলো, তখন আমি তো উঠে পড়ি তাড়াতাড়ি, তো যেই এলো আমি জিজ্ঞাসা করলাম যে, ওরা বললো স্যার ওখান থেকে এসেছি। আমি বললাম ওয়েলকাম, আপনি আসুন। এখন আমি বললাম এই ব্যাপারটা নিশ্চিত স্যার যে আপনারা যতদিন খুশি 2 দিন 4 দিন যতদিন থাকবেন, আপনাদের জীবনের এটা সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হবে, আর যখন আপনি যাবেন আপনি বলবেন যে এত আনন্দ আর কোথাও পাইনি যতটা এখানে পেলাম। তাই আর ওনারা বলেও ছিলেন স্যার, যখন ওনারা গেলেন তখন ওনারা বললেন আমার বাড়িতে কোনো কাবার্ডে কিন্তু তালা দেওয়া নেই স্যার, আমার এখানে কিছুই নেই, সব কিছু খোলা, আমাদের কাবার্ডের মতন। আমাদের বাড়ির যে সমস্ত দরজা রয়েছে সেগুলোতেও লক নেই, লকটা আমরা সকালে খুলে দিই, যার যার আসার দরকার চলে আসে চলে যায়। তাই যখন ওনারা কাবার্ড খুললো, ড্রয়ার খুললো, আমায় বললো তালা লাগাওনি কেন এগুলোতে? আমি বললাম এরকমই থাকে, খোলাই থাকে আমাদের বাড়িতে। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ সামথিং দ্যাট দে থট যে এটা তো দারুণ জায়গা ভাই। তো কিন্তু ওরা চলে যাওয়ার পরে যে রিপোর্ট ওরা পাঠিয়েছিল সেটার কিছু তথ্য আমার কাছে আছে। হ্যাঁ স্যার, ডিপার্টমেন্ট রেভিনিউ, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট অ্যাক্সেস, ওরা বলছে যে ইনকাম ট্যাক্স রেডের সময় আমরা জানতে পেরেছি একটা সোনু সুদের কোম্পানির ট্যাক্স এভেশনের ভোগাস এন্ট্রিজ পাওয়া গেছে, আর ক্যাশের বদলে চেক ইস্যু করা হয়েছিল। তো আসলে স্যার আমি 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 যা যা ওনারা বলেছেন আজও আমরা এক একটা ডকুমেন্ট দিচ্ছি, বাট লাইক আই সেড উইথ অল ডিউ রেসপেক্ট দে আর ভেরি অনারেবল, আর ওদের পুরো অধিকার আছে যা যা করার দরকার, কিন্তু এক একটা জিনিস যা ছিল উই হ্যাভ সাবমিটেড অল দ্য ডকুমেন্টস, আর আজও আপনার সামনে হয়তো এই কারণেই বসে আছি যে সবকিছু ঠিকই আছে, বাট লাইক আই সেড ওনাদের কাজ ওনারা করেছেন, আর আমি আমাদের কাজ কথা ওনারা করছি। লিখেছিলেন, হ্যাঁ স্যার, জয়পুর বেসড একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির সাথে 175 কোটি 175 ক্রোর একটা ডুবিয়াস সার্কুলার ট্রানজাকশন করা হয়েছিল। স্যার এগুলো আমার না, দিস ওয়াজ সামথিং উইচ আই অলসো কোয়েশ্চেন্ড। আমার জয়পুরের সঙ্গে কোনো সম্পর্কই নেই, আমার কোনো এটা থেকে বহু দূর পর্যন্ত কোনো কানেকশনই ছিল না। ওই প্রথমে যখন আমরা ওটার প্রমাণ দিয়েছিলাম তখনই পরিষ্কার হয়ে গেছিল, আই থিঙ্ক ওটা অন্য কারোর সঙ্গে গুলিয়ে আমার কাছে চলে এসেছিল, আমার কিছু বহু দূর পর্যন্ত এটার ক্লজের সঙ্গে কোনো যোগসূত্রই ছিল না। তো এগুলো দেখে কি আপনার মনে হয় না যে কারোর সাথে ঝামেলা করা উচিত না? তা সে শিবসেনাই হোক, বা ধরুন বিজেপি হোক, বা ধরুন আম আদমি পার্টি। স্যার আমার মনে হয় যে এই অভিজ্ঞতা আপনাকে জীবনে আরো স্ট্রং করে তোলে, তাই আমার ওই লাইনগুলো মনে পড়ে যায় যে ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে, ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে যখন ঘড়িটা অন্য লোকের থাকবে আর সময়টা তোমার হবে। তাই অল দিজ এক্সপিরিয়েন্সেস মেড মি স্ট্রঙ্গার। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একবার যোধপুরের একটা কেস ছিল, কোনো একজনের চিকিৎসা করানোর ছিল, উনি একটা সম্প্রদায়ের লোক ছিলেন, আর বাচ্চাটার লিভার ট্রান্সপ্লান্টের কেস ছিল স্যার। 35-38 লাখ টাকা ওর দরকার ছিল ওই বাচ্চাটার, 8 বছরের বাচ্চা ছিল, শুভম নাম ছিল ওর, যোধপুরের ছেলে। আমার এক বন্ধু ওকে রেফার করেছিল, আর আমি বললাম যে আমি অ্যাপোলো হাসপাতালে কথা বলছি হায়দ্রাবাদে, তো ওরা কম করিয়ে 35 থেকে 28 লাখ করলো। আমি বললাম ওদের একদমই টাকা নেই, আমিই করছি চিকিৎসা, 18 লাখ পর্যন্ত আমরা কমিয়ে এনেছিলাম। আমি বললাম আপনি জোগাড় করুন, কত টাকা জোগাড় করতে পারেন? তো উনি বললেন আমি 2-2.5 লাখ টাকা পর্যন্ত জোগাড় করতে পারবো। তো আমি সিএম অফিসে ফোন করে বললাম একটা কাজ করুন, আপনি একটু সাহায্য করুন, ওখান থেকে 10 লাখ টাকা দিন। 2 লাখ ইনি দিলেন, 6 লাখ আমি দিয়েছিলাম। ওই চিকিৎসাটা সম্পূর্ণ হলো, 18 লাখের চিকিৎসা হলো। যখন 1-1.5 মাস পরে আমার কাছে আবার বিলিং এলো, তখন আমার কাছে 18 লক্ষের বিলিং আরো যোগ হয়ে এসেছিল অ্যাপোলো হসপিটাল থেকে। আমি বললাম যে ওই সিএম অফিস থেকে 10 লক্ষ টাকা এসেছিল, কিন্তু ভুলটা যেটা হয়েছিল তা সিএম অফিসের টাকাটা ওটা পার্সোনাল অ্যাকাউন্টে চলে গিয়েছিল বাচ্চাটার।
তাই আমি ওনাকে ফোন করলাম, আমি বললাম স্যার আপনার বাচ্চাটাকে তো বাঁচিয়ে দিলাম, হাসপাতালে তো জমা করিয়ে দিন। তখন বললো না স্যার, বাচ্চাটার ভবিষ্যৎ তো দেখতে হবে স্যার। তখন আমি বললাম স্যার দেখুন, ওকে যদি না বাঁচাতাম তো বাঁচতই না, তাহলে ভবিষ্যৎ কি করে আসতো? তখন বললো স্যার সেটা তো খরচ করে ফেলেছি আমি। তাই আমি যেই বন্ধুটা আমার রেফার করেছিল, আমি তো আজ পর্যন্ত ওই বাচ্চাটাকে দেখিও নি। সো আমি আমার ওই বন্ধুটার খুবই খারাপ লেগেছিল যে ভাই এরকম লোকেদের তো সাহায্য করাই উচিত না আজকাল। তো আমার লাইফে আমার এরকম মনে হয়েছিল যে অন্য কারোর সঙ্গে এক্সপিরিয়েন্স হলে বলতো যে কি দরকার, ঝামেলা হাঁটাও তো, এটা তো পৃথিবীটাই এরকম কাজ করে না। কিন্তু আমার মনে হয় এসবের পরেও আমরা কাজ করতে থাকি। তাই স্যার এগুলো আমার মনে হয় আমাদের টেস্টিং ওয়াটার্স, আমাদের শেখায় যে আপনাকে কি বন্ধ করা উচিত না। যদি আপনি বন্ধ করে দিতেন তাহলে তো স্যার আই থিঙ্ক সেটা একটা আমার মনে আছে অমিতাভ বচ্চন যখন পলিটিক্সে গিয়েছিলেন হ্যাঁ। তখন কিছু বছর পরেই ফেরত চলে আসেন, হ্যাঁ। বলেছিলেন এ হলো নোংরা নর্দমা, সেসপুল। হ্যাঁ স্যার, যতটা আমি একটু এক্সপিরিয়েন্স করেছি এসবের মধ্যে, তাই ইয়েস, আঙুল তো তোলেই লোকজন আপনার উপরে। আপনি বলে যে এই জগতে আসতে হলে তাহলে নিজের পিঠটা যেটা আছে সেটা মজবুত রাখতে হবে, কারণ অভিনন্দনও এর ওপরে জানানো হয় আর ছুরিটাও এখানে গাঁথা হয়। তো আমার মনে হয় যে আঙুল তো সবাই তুলবেই। যদি আপনি শুনতে পারেন তাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন, আর যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে প্রচুর ইমোশনস আছে তাহলে আমার মনে হয় সবাই এখানে সার্ভাইভ করতে পারবে না। না, আপনি তো বলেন যে আমি ভারতকে জুড়তে পারি, হ্যাঁ, তাহলে রাহুল গান্ধীর খারাপ লাগবে, উনি বেরিয়েছেন ভারতকে জোড়ার জন্য। স্যার যে যে মানুষটা জুড়তে পারবে জুড়তে থাকুক নিজের নিজের লেভেলে। আমিও চেষ্টা করতে থাকি, আমার রাহুল বাবুও করছেন, আমরা সবাই করছি, আমাদের সবারই করা উচিত। আর দেখুন আপনিও জুড়ে রেখেছেন। আমি তো বলবো সোনু, আপনি খুব ভালো কাজ করছেন, আর সত্যি আপনার এই কাজটাকে কন্টিনিউ রাখা উচিত। আর যে সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ। সেটা তো অবশ্যই জরুরি। হ্যাঁ, স্যার। পাবলিককে জিজ্ঞেস করছি, জনগণের মধ্যে থেকে কোনো প্রশ্ন? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি এত কাজ করেন, এই যেমন ওয়ার্কআউট হোক বা অ্যাক্টিং হোক আর সোশ্যাল ওয়ার্কও করেন, কিন্তু আপনি জিনিসগুলোকে টাইমলি ম্যানেজ কি করে করেন? আমি নিজেই জানি না আমি কিভাবে করি ভাই, আমি করি, আমি সত্যি বলছি। মানে আইডিয়াই নেই, জানি না কি করে। ইউনো, যখন তোমার মজা লাগতে শুরু করবে না, যেমন তোমার কোনো জিনিস ভালো লাগছে, তুমি এনজয় করতে শুরু করবে, তাহলে তোমার ক্লান্তিই আসবে না। আমি কোভিডের সময় আমার মনে আছে স্যার, আমি 22-23 ঘন্টা জেগে থাকতাম, আর বহুদিন আমি জেগে থাকতাম। 1-8 ঘন্টা যদি ঘুমানোর সময় পেতাম ঠিক আছে, কিন্তু ক্লান্তই হতাম না। আর আজ তুমি দেখো, তুমি যদি কিছু নাও করো তাহলেও কিছুক্ষণে ক্লান্ত হয়ে যাও, তুমি শুয়ে পড়ো, তোমার ঘুম আসে না। আমার মনে হয় না কোথাও তোমার মেন্টাল গেম চলে যে টাইমিং কি ম্যাচ করবে, সময় থাকে না কারোর কাছে। কিন্তু যদি তুমি হয়তো জিজ্ঞেস করতে চাইছে যে সারাদিন লোকজনের সেবা করে চলেছেন, অ্যাক্টিংটা কখন করেন? আমার একটা সিনেমা শুরু হতে চলেছে, আমার ডিরেক্টর বলেছে ওর আগে ফোনটা নিয়ে নাও, অর্ধেক সময় তো চ্যারিটি করতে থাকে, অ্যাক্টিং কখন করাবো? তাই কোথাও না কোথাও সাফারটা অবশ্যই হয়, বাট লাইক আই সেড, চেষ্টা করি ব্যালেন্স করার। কিন্তু দুটো জিনিসই ইম্পর্টেন্ট এখন। আমার প্রশ্ন হলো যে আপনার নতুন কোন মুভি আসতে চলেছে? হ্যাঁ, আমি এখন একটা সিনেমা করছি, ফতেহ স্যার, সাইবার ক্রাইমের উপরে সিনেমাটা। ইনফ্যাক্ট ওটাও এই জন্য করছি কারণ আমি যখন লোকজনদের হেল্প করছিলাম তখন ফোনের মাধ্যমে আমার নামে অনেক ফেক লোন দেওয়ার নামে অনেক মানুষদের চিট করা হয়েছিল। 200-250 তো আমি এফআইআরই করেছি ইন্ডিয়াতে। তো আমি যখন ওটা নিয়ে রিসার্চ করতে শুরু করি তখন আমার মনে হয়েছিল যে এই সাইবার ক্রাইমটা অনেক বড় একটা জগৎ, অনেক বড় একটা নেটওয়ার্ক। শুধু বড় লোকরাই নয়, ছোট, আজ আপনি দেখেছেন এইমস হ্যাক হয়ে গেছে, ছোট ছোট লোকজনদের থেকে টাকা নিয়ে নেওয়া হয়। তাই ওখানে আমি ওই সাবজেক্টটা নিয়ে লিখেছি, ডেভেলপ করেছি, নিজে রিসার্চ করেছি, লিখেওছি, আর কিছু ভালো রাইটারকেও সঙ্গে নিয়েছি। তাই ওই সিনেমাটা ফতেহ আমরা আগামী 10 দিনের মধ্যে অনফ্লোর যাব। তাই মেবি ইয়ার এন্ডে এটা আসবে, অ্যান্ড আই হোপ যে উই ক্যান এন্টারটেইন ইউ। হ্যাঁ, তুমি কি বলছো? আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলো বলো। স্যার, আমার নাম বর্ষা আর আমি বধির। আমার সাংকেতিক নাম হচ্ছে এটা। যেমন ভাবে আপনার নাম সোনু, তাই আমরা বধির সম্প্রদায়ের লোকেরা আপনাকে এইভাবে সাংকেতিক ভাষায় ডেকে থাকি। স্যার, আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে। আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। প্রথমটা হলো যে আমি অ্যাক্টিং ক্যারিয়ারে আমার নিজের ড্রিম ছিল যে আমি অ্যাক্টিং করব, বাট যেভাবে আমি মুভিজ আর বাদ বাকি সব দেখেছি, তো ওখানে হিয়ারিং লোকেদের বেশি চান্স দেওয়া হয়, আর সেখানে বধির হওয়ার কারণে আমাদের দমিয়ে রাখা হয় যে আমরা অ্যাক্টিং করতে পারি না। কিন্তু আমাদের কাছে আমাদের সাংকেতিক ভাষা আছে। তুমি কি অ্যাক্টর? আগে হ্যাঁ, এর আগে আমি অনেকগুলো অ্যাক্টিং এর পার্ট করেছি আমি,
বাট অনেক ধরনের এরকম ফ্রডস হয়ে থাকে, যে কারণে আমি আমার এই ড্রিম গিভ আপ করে দিয়েছি। বর্ষা, আমি এইটুকুই বলতে চাই যে তুমি তোমার ড্রিম ভুলো না। আমার এটা খুবই ভালো লাগলো যে তুমি এখানে নিজের যে ইমোশনটা আছে এক্সপ্রেস করতে পেরেছো। আমি তোমাকে এত লোকজনের সামনে, স্যারের সামনে কথা দিচ্ছি যে আমি কোথাও না কোথাও তোমাকে আমার সিনেমা ফতের মধ্যে অবশ্যই আই উইল মেক শিওর দ্যাট ইউ কাম অন স্ক্রিন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সোনু, মানুষের যে আবেগ আছে আপনার প্রতি, হয়তো এই আবেগটাই আপনাকে এত বড় করে তুলেছে। না স্যার, আমি আপনাকে বলেছি যে আমি আজ মাধ্যম ছিলাম। আমি জানি না যে আমি মেসেজ দিতে পেরেছি কিনা, বাট আই থিঙ্ক হয়তো আজ ওর জন্য কিছু করার ছিল আমাদের, তাই জন্য হয়তো এই চেয়ারে আমরা আজ এই চেয়ারে বসে আছি। কিন্তু লাইক আই সেড, যা কিছু আমার দ্বারা হতে পারে করতে পারি, সেটার চেষ্টা অবশ্যই করতে থাকবো স্যার। সোনু, আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনে নেব আপকে আদালতে আজকের বিচারক বিক্রমজিৎ সিং সাহানির রায় আজকের মোকদ্দমার। আজ আমরা মামলা করেছিলাম সোনু সুদের ওপর। ওনাকে জিজ্ঞাসা করেছি ওনার সিনেমা জগতের ব্যাপারে, উনি মানুষের যে সেবা করেন, বিভিন্ন রকম যে কাজ করেন সেগুলোর ব্যাপারে, ওগুলোর ফান্ডিং এর ব্যাপারে। এখন সময় হলো আপকে আদালতে আজকের বিচারক राज्यसभा मेंबर बिक्रमजीत साहनीर सिद्धांतेर। लोग कहते हैं कि बदलता है जमाना अक्सर, पर मर्द वो हैं जो जमाने को बदल देते हैं। अरे की असाधारण। আর আপনি হাজার হাজার মানুষকে আশা ভরসা দিয়েছেন। একজন ডেফ অ্যান্ড ডাম মেয়েকে আপনি ফতে মুভিতে একদম স্পন্টেনিয়াসলি রোলও দিয়ে দিয়েছেন। তাই আদালত বুঝেছে যে আপনি রিয়েল লাইফ হিরো হচ্ছেন। কোভিডে মাইগ্রেন্ট লেবারদের সাহায্য করেছেন, স্টুডেন্টদের স্কলারশিপ দিয়েছেন। আর আমি এটা বুঝি কারণ আমিও একই ফিলোসফির, যে মানে এক্সটেন্ডিং আ হেল্পিং হ্যান্ড টু নিডি ইজ ইকুয়াল টু জয়নিং টু হ্যান্ডস ফর প্রেয়ার্স। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আপনার এটা বলা যে রিয়েল লাইফ, এই সিনেমা তো 3 ঘন্টায় শেষ হয়ে যায়, কিন্তু রিয়েল ফিল্ম যে সেবা করেছেন, নিঃস্বার্থ সেবা করেছেন, সেটা চলতে থাকা উচিত, চালু থাকা উচিত। আর এইভাবে আপনি সমাজ সেবা করতে থাকুন। এই আদালত আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে আর আপনাকে এই পরামর্শ দিচ্ছে যে এইভাবে আপনি নিজেকে উদ্বুদ্ধ করে সমাজ সেবা করতে থাকুন, আর কোনো রকমের তর্ক থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন, আর খুবই স্বচ্ছভাবে কাজ করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কিছু বলতে চান? থ্যাংক ইউ। অবশ্যই আমি এটাই বলতে চাই যে খুব ভালো লাগলো স্যার, আপনি আমাকে এর যোগ্য মনে করেছেন যে আমি এই কাঠগড়ায় দাঁড়াতে পারি। আর যেভাবে আপনি আমাকে সসম্মানে মুক্তি দিলেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আমি ফতের শুটিংও করতে পারবো, তাই খুবই ভালো লাগলো স্যার। আর যেটা আপনি বললেন স্যার, যে জীবনে আমরা সবসময় ভাবি যে জীবন ইজ অল অ্যাবাউট লাইট, ক্যামেরা, অ্যাকশন, কিন্তু লাইটসও থাকে না, ক্যামেরাও থাকে না, শুধু অ্যাকশন থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাই আজ আমার খুব ভালো লাগলো আপনাদের মাঝখানে থেকে। আর এই জন্য আরও ভালো লাগছে কারণ আজ একটা খুব স্পেশাল ডে। আর আমি আজ উপরওয়ালাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আজ আমাকে এটার এই দিনের একটা অংশ হতে পেরেছি। আজ হচ্ছে আমাদের রজত স্যারের বার্থডে। খুব ভালো। তো আমি কিছু ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো জজ সাহেব, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি একটা কেকও এনেছি এখানে, যদি একটু কেক কাটতে পারি। থ্যাংক ইউ। এটা সত্যি সারপ্রাইজ আমার কাছে। স্যার অবশ্যই স্যার, ইটস আ ভেরি স্পেশাল ডে। শুধু আমি রিসার্চ করিনি, আপনি আমার উপর রিসার্চ করেছেন। সব ব্যবস্থা রেডি। আমি কি বাইরে আসতে পারি একটু? আসুন স্যার, আসুন আসুন। আপনারা চলে আসুন, সবাই একসাথে চলে আসুন, আসুন। হ্যাঁ, এই যে নিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। একটা বাইট। থ্যাংক ইউ।